পরিমেয়টা সাইফুলকে বলল, সাইফুল, আমার তোমাকে খুব পছন্দ হয়, আর আমি যে একটা পড়ি সেটা দেখে তুমি ভয় পাচ্ছ কিসের জন্য? আমি তোমাকে অনেক ভালোবাসবো, আমার কাছে আসো। আমার সাইফুল মামা তখন বললেন যে না, তুমি অন্য জগতের কেউ, আর আমি তোমার কাছে যাইতে পারবো না, আমি তোমাকে দেখে ভয় পাচ্ছি। পরিটার রূপ ছিল অসম্ভব রকমের সুন্দর, এবং সে যখন কাছে এগিয়ে আসলো, সাইফুল মামা কেন যেন পরিটার দিকে তাকিয়ে থাকতে লাগলো আর বলল যে আসলে আপনি অনেক সুন্দর, তবে আপনি তো আমাদের জগতের কেউ না, আপনি কেন এখানে এসেছেন? পরিমেয়টা তখন বলে উঠল যে আমি তোমাকে অনেক পছন্দ করি এবং ভালোবাসি। প্রিয় দর্শক, আজকে আমাদের কাছে ঘটনাটি পাঠিয়েছেন সাদ নামের একজন চট্টগ্রামের সাতকানিয়া থেকে। ঘটনাটি আমি আপনাদেরকে পড়ে শোনাবো যেমনভাবে সে পাঠিয়েছেন। বরাবর মতো কণ্ঠে আমি আরজি ইমরান আপনাদের সঙ্গে আছি, এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স। মেগাবক্সের গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ঘটনাটি একদম সত্য এবং বাস্তব একটি ঘটনা, সেহেতু ঘটনার শেষ পর্যন্ত আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আপনাদের কারোর কাছে যদি কোনো ঘটনা থাকে আমাদেরকে লিখে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক পেজের ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি সাদের পাঠানো ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম ইমরান ভাই, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনার দর্শকদের সঙ্গে যে ঘটনাটি শেয়ার করব, সেটি আমার এক দূরসম্পর্কের মামার সাথে ঘটা সত্য এবং বাস্তব একটি ঘটনা। আমার বয়স তখন 5 কি 6 বছর। তখন মূলত আমার মামার সঙ্গে এই ঘটনাটি ঘটে। আমাদের বাড়ি আমার নানু বাড়ির খুব কাছে ছিল। আমরা মাঝে মধ্যেই নানু বাড়িতে বেড়াতে যেতাম, আর দেখা যেত কি যে অনেক দিন আমরা নানু বাড়িতেও থাকতাম, যার কারণে এই ঘটনার সাক্ষী তখন অনেকটা আমার নিজেকেই বলা হয়। আর আমার নানু আমাকে খুব বেশি ভালোবাসতেন। আমার নাম সাদ, আমার বাড়ি চট্টগ্রামে, এবং এই ঘটনাটি আমার এক দুঃসম্পর্কের মামার সঙ্গে ঘটেছে। ঘটনাটি আজকে থেকে প্রায় 11 বছর আগে। তখন আমি প্রায় দিনই নানু বাড়িতেই থাকতাম। আমার নানু ছিলেন খুব ফরেজগার এবং খুব ভালো লোক। এলাকার সকলে তাকে খুব সম্মান করতেন, এবং তৎকালীন তখন সম্পদের যে বিষয়টা, মানে খুব বড় লোক ছিলেন আমার নানা, এবং তিনি খুব সরল প্রকৃতি ছিলেন এবং গরিব ছেলে মেয়েদেরকে আশ্রয় দিতেন। তিনার একটা কাচারি ঘর ছিল। যখন মানুষ দূর দূরান্ত থেকে আসতেন তখন সেই কাচারি ঘরে বিশ্রাম নিত। এমনকি আমার নানার বাড়ি থেকে অনেক সময় তাদের জন্য বিশ্রামের পর খাবারও যেত। তো সব মিলিয়ে আমার নানা আশেপাশের গরিব যেসব মানুষজন আছে তাদের খাবার এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতেন। এমনকি আমার নানার হেফাজতে বেশ কিছু ছেলেপুলে থাকতেন। তো আমাদের পাশের বাড়ি এক মামা ছিল, তিনি এক দূর সম্পর্কের মামা, মানে হচ্ছে আমার মায়ের চাচাতো ভাই। তো সেই সূত্রে তারা বেশ গরিব এবং দরিদ্র ছিল। তো আমার নানা তাদেরকে দেখতেন, এবং দেখা যেত কোনো সমস্যা হলে বা কোনোদিন তাদের বাসায় কোনো খাবার দাবার না থাকলে আমাদের বাড়ি থেকেই, নানা বাড়ি থেকে যেত। তো প্রতিবেশীর যে মামা ছিল তারা একটু দরিদ্রই ছিল। তো সেই মামার সঙ্গে মূলত ঘটনাটি ঘটে। সালটা ছিল 2014 সাল। যে মামার সাথে ঘটনাটি ঘটে তার নাম ছিল সাইফুল। ঘটনাটি যেদিনকে ঘটে সেদিন সাইফুল মামা ফুটবল খেলে বাড়িতে ফিরছিলেন। সাইফুল মামা খুব ভালো ফুটবল খেলতে পারতেন। তখন তার বয়স ছিল 15 কি 16। সেই বয়সে তিনি বিভিন্ন দূর দূরান্তে ফুটবল খেলতে যেতেন নানুবাড়ি থেকে। আর তিনি থাকতেন হচ্ছে আমাদের নানুবাড়ির দক্ষিণ সাইডে একটা ঘর ছিল, সেইখানে এক ঘরে 6-7 জন থাকতেন। আমার অন্যান্য মামা এবং চাচাতো মামারা সকলে মিলেই সেই ঘরে ঘুমাতেন। সাইফুল মামাদের পরিবারে বেশ কিছুজন লোক ছিল, যার কারণে তিনি নিজের ঘরে ঘুমাতেন না। আমাদের একটা কাচারি ঘর ছিল, সেই ঘরে আরও কয়েকজনের সাথে মিলে সেখানে ঘুমাতেন। যাই হোক, সে যেখানটা খেলতে গিয়েছিল সেই জায়গাটা ছিল বেশ খানিকটা দূরে। বিকালবেলা খেলা ছিল, তো সে তো খেলাধুলা শেষ করে সে হেঁটেই বাড়িতে ফিরছিল। মোটামুটি তার রাস্তা পর্যন্ত সে তার বন্ধু এবং অন্যান্যদের সঙ্গে ফিরেছে। তবে রাস্তা থেকে বাড়িতে ফেরার পথে একটা শুনশান ভিটা পড়ে, যে ভিটাটা মানে শর্টকাট দিয়ে আসতে হয়, রাস্তা কম পড়ে, মূল রাস্তা দিয়ে ঘুরে আসতে গেলে সময় লাগবে। তো আমার সেই মামা চিন্তা করলেন সেই শর্টকাট রাস্তা দিয়ে ভিটার উপর দিয়ে আসবে। খুব বেশি দূরের রাস্তা না, হয়তো 400-500 মিটার, এতও হবে না, 200-300 মিটার। সেই রাস্তার শর্টকাট মারতে গিয়ে তিনি সেই ভিটার উপর দিয়ে উঠে আসলেন বাড়ির দিকে। তো তিনি যখন ভিটার উপর আসলেন তখন বেশ খানিকটা অন্ধকার হয়ে গিয়েছে, এবং মাগরিবের আজান পেরিয়ে অন্ধকার নেমে এসেছে। তো ভিটার উপর দিয়ে তিনি যখন আসছিলেন এবং সেখানে মোটামুটি পথও আছে,
তবে সেদিক দিয়ে দিনের বেলা ছাড়া সন্ধ্যার পরে কেউ যাতায়াত করেন না, কারণ ভিটাটা ছিল অতি গভীর এবং খুব জংলা টাইপের জায়গা। আমার মামার কানে তখন কারোর হাঁটার শব্দ ভেসে আসলো। মনে হচ্ছিল যে তার পাশ দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, এবং কেন যেন মনে হতে লাগলো যে তার নাকে একটা অদ্ভুত ফুলের সুঘ্রাণ আসছে। সুঘ্রাণটা কোনো মিষ্টি জাতীয় ফুলের। তখন তিনি পাশে তাকাতেই খেয়াল করলেন যে কেউ একজন তার থেকে প্রায় 15-20 হাত দূরে পাতার উপর দিয়ে হেঁটে গেল, এবং যে হেঁটে গিয়েছে তার পায়ে নূপুর জাতীয় কোনো কিছু একটা পড়া। মামা তখন একটু শঙ্কিত হলো, বলল কি যে কি ব্যাপার, এই জঙ্গলের মধ্যে এই মুহূর্তে কি এদিক দিয়ে হাঁটছে, আর ঘ্রাণটা তো এদিক দিয়ে আসছে। মামা সেই ঘ্রাণের সন্ধান করতে করতে জঙ্গলের ভিতরে ঢুকলো। তার একদমই খেয়াল রইল না যে এই জঙ্গলে দিনের পরে কেউ প্রবেশ করে না, আর রাত্রেবেলা মানে এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এই মুহূর্তে তাকে এই ভিতরে যাওয়াটা একদম উচিত হবে না। কিন্তু কি মনে করে মামা সেই জিনিসটার পেছন পেছন যেতে লাগলেন, মানে সেই শব্দটার পেছন পেছন। নুপুরের শব্দ তার কানে তীব্রভাবে আসছিল। সে একটু একটু করে ভেতরের দিকে ঢুকে গেল। তারপর একটা জায়গায় গিয়ে দেখলো বিরাট আকৃতির এক আলো হঠাৎ করে জ্বলে আবার নিভে গেল। ততক্ষণে আবছা আবছা দেখা যাচ্ছে। তারপর মামা যখন সেই জংলা টাইপ জায়গা, চারিদিকে শুধুমাত্র ঘন বাঁশঝাড় এবং জঙ্গল, সেখানে যখন প্রবেশ করলো, তিনি দেখতে পেলেন বাঁশঝাড়ের নিচে বিড়াল জাতীয় কোনো একটা জন্তু সেখানে দাঁড়িয়ে আছে। বিড়ালটাকে দেখতে বেশ সুন্দর এবং অন্যান্য সমস্ত বিড়াল থেকে অনেক আলাদা। দেখে মনে হয় বিদেশি কোনো বিড়াল, তবে বিড়ালটার সাইজ ছিল প্রায় একটা কুকুরের মতন। তাকে দেখতে স্বাভাবিক বিড়ালের মতো না, তার চোখগুলো একদম সবুজ এবং জলজল করছে। সাধারণত লাইট মারলে বিড়ালের চোখ জলজল করে, কিন্তু সেটা ঠিক ওরকম ছিল না, একটু ভিন্ন রকমের ছিল। মামা প্রথম দেখায় বিড়ালটাকে দেখে পছন্দ করলেন, কারণ পছন্দ হওয়ার মতো বিড়ালই ছিল। তিনি ভেবেছিলেন বিড়ালটাকে নিয়ে তিনি বাড়িতে যাবেন, তবে তার চোখের সামনেই সেই বিড়ালটা আচমকা উধাও হয়ে গেল। মামা বিশ্বাস সীমা রইল না। যতক্ষণে তিনি বুঝতে পারলেন যে তিনি জঙ্গলের ভিতরে চলে এসেছেন, ততক্ষণে তার কিঞ্চিত ভয় লাগতে শুরু করলো, কারণ জঙ্গলের ভিতরে তিনি ঢুকে পড়েছেন। তারপর তিনি সেইখান থেকে প্রায় অনেকটা দৌড়েই বাইরে বেরিয়ে আসলো। বাইরে বেরিয়ে এসে বাড়ির কাছাকাছি এসে থেমে গেল, এবং তিনি তখন হাঁপাচ্ছিলেন, কারণ তিনি বুঝতেই পারেননি তিনি জঙ্গলের এতটা ভিতরে ঢুকে গিয়েছেন। তিনি বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর খাওয়া দাওয়া করে রাত্রেবেলা ঘুমালেন। ওই রাত্রে তার আর কোনো সমস্যা হলো না। ইভেন একটু ভয় পেয়েছিল বটে যে তিনি জঙ্গলের ভিতরে একা একা কেন গিয়েছিলেন, সেই গন্ধের উৎস খোঁজার জন্য গিয়েছিল, কিন্তু সেইখানে গিয়ে তো বিড়াল ছাড়া আর কাউকে দেখতে পাইনি। তবে বিড়ালটা ছিল অদ্ভুত প্রকৃতির, তার গায়ে ছিল বড় বড় লোম, চোখগুলো ছিল একদম সবুজ বর্ণ এবং মামার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিল। তারপর মামার সঙ্গে তো সেদিন রাতে আর কোনো কিছু ঘটলো না, সে ওইসব বিষয় আর আমলেও নিল না। তারপর পরের দিন সে যখন মাঠ থেকে ফিরে পুকুর ঘাটে গোসল করার জন্য গেল, গোসল করার সময় সে খেয়াল করলো পুকুরের পাড়ে মানে একদম কাছাকাছি কেউ একজন তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে, এবং সেটা একটা মেয়ে মানুষ, তার মুখে ঘোমটা দেওয়া, এবং সে আচমকা সেখান থেকে গায়েব হয়ে অন্য পাশে চলে গেল। সেটা দেখে আমার মামা কিঞ্চিত ভয় পেলেন, কারণ হচ্ছে ভয় পাওয়ারই কথা। আচমকা যদি কেউ এক পাশ থেকে অন্য পাশে চলে যায় এবং তার মুখে ঘোমটা থাকে, তাহলে তো ভয় পাওয়ারই কথা। মামা দ্রুত পুকুরঘাট থেকে উঠে পড়লেন। উঠে সে যখন সেই পুকুরঘাট থেকে উপরে উঠে পিছনের দিকে তাকালো, আশেপাশে কাউকে দেখতে পেল না। তারপর সে দৌড়ে বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পর সে আমার সেই নানিকে বলল যে পুকুরঘাটে এরকম কোনো কিছু দেখেছে। তখন নানি বলল, ধুর, এরকম কোনো কিছু হয় নাকি, নিশ্চয়ই তোর মনের ভুল ছিল। যাই হোক, মামা মনের ভুল করে সেটাকেও বাদ দিল। এর 3-4 দিন পরের ঘটনা। 3-4 দিন তার সঙ্গে তেমন কোনো ঘটনা ঘটেনি। 3-4 দিন পরে সে যেখানে ঘুমাতো সেখানে 5-6 জন একসঙ্গে ঘুমাতো, মানে একটা ঢালাই বিছনা ছিল, 2জন করে ঢালাই বিছনার উপর একসঙ্গে ঘুমাতো। মামা ঘুমাচ্ছিল। তার ভাষ্যমতে সে যখন ঘুমাচ্ছিল রাত তখন 1টা কি 1:30 বাজে। আচমকা তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে সে তার রুমের ভিতরে কাউকে দেখতে পায়, এবং ঠিক সেই আগের সেই ঘ্রাণটার মতো ঘ্রাণ তার নাকে ভাসতে থাকে। তারপর সে খেয়াল করে যে সে যেখানে শুয়ে আছে সাধারণত ওই সময় মাটির ঘর ছিল, মানে ফ্লোরটা মাটির ছিল, এবং সেই মাটির উপরেই তারা ঘুমাতো। এবং ঘুম থেকে উঠে তিনি যখন বসলেন, বসে থাকার পর তার ঠিক পা বরাবর একটা চেয়ার ছিল। তিনি খেয়াল করলেন সেই চেয়ারের উপর কোনো একটা মেয়ে মানুষের আকৃতির অবয়ব বসে আছে। যেহেতু রাত্রের অন্ধকার ছিল, সে অদ্ভুতভাবে বুঝতে পারলো যে এটা কোনো একটা মেয়ে মানুষের আকৃতি। তারপর সে সেই মেয়েটার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকলো কিছুক্ষণ।
সে আসলে বুঝতে পারছে না যে তার কি করা উচিত হবে এখন। তার নাকে ভেসে আসতে লাগলো সেই অদ্ভুত সুঘ্রাণ। সে স্বাভাবিকভাবে মেয়েটার দিকে তাকিয়ে আছে। খানিকক্ষণ বাদে সে খেয়াল করলো যে সেই অদ্ভুত চেহারাটা আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে এবং তার সামনে বেশ লম্বা সুন্দরী সুঠাম দেহের একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সাধারণত অন্ধকার হলে কি হয়, অন্ধকার হলে কাউকে দেখা যায় না, কিন্তু আমার মামা সেই মেয়েটাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন। খানিকক্ষণ বাদে তার যখন হুঁশ ফিরল যে সে কাকে দেখছে, অথবা এই ঘরের ভিতর তো কোনো মেয়ে আসা অসম্ভব ব্যাপার, তার উপর এরকম একটা মেয়ে যার পরনে খুব সুন্দর একটা পোশাক, শরীরে অলংকারের অভাব নেই, আর দেখতে অসম্ভব রকম সুন্দরী। মামা তখন খানিকটা চিৎকার মেরে উঠল। চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আশেপাশে সকলে উঠে পড়ল। উঠে পড়ার পর মামা দেখতে পেল সেই জিনিসটা আর সেখানে নেই। সকলে উঠে বলল কি যে, কি ব্যাপার, তোমার কি হয়েছে, তুমি আচমকা চিৎকার মেরে উঠলে কিসের জন্য? তখন মামা বলল, এখানে আমি ভূত দেখেছি, নিশ্চয়ই এখানে কেউ আছে। তখন সকলে বলল, ধুরো, এসব তোমার মনের ভুল, ভূত মানে এসব কোনো কিছু না, শুধু শুধু তুমি ভয় পাচ্ছ, কোনো ভয় পাবার কোনো কারণ নেই। তৎক্ষণাৎ সকলে মামাকে বুঝিয়ে সুঝিয়ে ঘুম পাড়ালেন। মামা তখন ঘুমিয়ে পড়ল। যাই হোক, এরকম করে একদিন দুদিন সে ভয় পেয়েছে, তবে তার কোনো সমস্যা হয়নি, কারণ সে জিনিসটাকে স্পষ্ট দেখতে পেয়েছে। দেখতে না পেলে তো তার সমস্যা হওয়ার কথা না। এরকম করে আরো 3-4 দিন সময় কাটলো। মামা ওই জিনিসটা ভুলে গেল যে রাত্রেবেলা সে কোনো কিছু দেখেছে। তবে মেয়েটার চেহারা ছিল অসম্ভব রকম সুন্দরী, যা কিনা তাকে খানিকটা বিমোহিত করেছে। সকলে ভেবেছে সে নিশ্চয়ই স্বপ্ন দেখেছে, সে নিজেও সেটা ভেবেছে যে সে স্বপ্নে এইসব দেখে তারপর হয়তো চিৎকার চেঁচামেচি করে উঠে পড়েছে। যাই হোক, 2 দিন সময় কেটে গেল। আমার মামা তখন ক্লাস 9-এ পড়তো। তো স্কুল থেকে ফিরে সে যখন মায়ের কাছে বলল, মা খাবার দাও, সে ঘরের ভিতরে ঢুকে খেয়াল করলো খাটের উপর কেউ একজন বসে আছে, এবং সেটা ঘোমটা টানা একটা মেয়ে মানুষ বসে আছে। মামা বারান্দায় ফিরে মাকে বলল, মা, ঘরের ভিতরে কে রে? তখন তার মা বলল, কই, ঘরের ভিতরে তো কেউ নেই। তাৎক্ষণিক সে ঘরের ভিতরে ঢুকে দেখলো আসলে ঘরের ভিতরে কেউ নেই। তাহলে সে এতক্ষণ কি দেখলো? তার বিস্ময়ের সীমা রইল না। যাই হোক, সে খাওয়া দাওয়া শেষ করে ওইদিন ফুটবল খেলে বাড়িতে চলে আসলো। আসল ঘটনা ওইদিন রাত্রে থেকে তার সঙ্গে ঘটা শুরু করলো। সে ওইদিন এক কোণার দিকে শুয়েছিল এবং সাধারণত সে মাঝখানের দিকে ঘুমায়, বিশেষ করে ভয় পাওয়ার পর থেকে। সে ওইদিনকে কোণার দিকে ঘুমিয়েছিল, মানে জানালার যে সাইড, সে জানালার সাইড দিয়ে ঘুমিয়েছিল। সে রাত্রেবেলা স্বপ্ন দেখল যে তাকে কেউ তুলে ওইখান থেকে নিয়ে যাচ্ছে এবং নিয়ে শূন্যে ভাসিয়ে কোথাও একটা নিয়ে যাচ্ছে। মামার আচমকা ঘুম ভেঙে সে আবার উঠে বসে পড়ল এবং সে চোখের সামনে যা দেখছে তা আসলে দেখার জন্য তার মোটেই প্রস্তুত থাকার কথা না। সে খেয়াল করলো জানালা দিয়ে কেউ একজন ঘরের ভেতরে প্রবেশ করলো এবং সেটা একটা আলোর বিকিরণের মতো জিনিস, এবং তার সামনে এসে সেটা একটা মানুষের অবয়ব রূপ নিল। তারপর সেই মানুষটা আমার মামাকে ইশারা দিয়ে তার দিকে ডাকতে শুরু করলো। মামা যখন তার দিকে উঠে দাঁড়ালো তখন খেয়াল করলো যে এটা সেই মেয়েটা যাকে কিনা গত রাতে বা এর আগের দিন রাত্রেবেলা সে তার নিজের রুমে দেখেছে। তখন মামা না চাইতেও কেন যেন উঠে দাঁড়ালো এবং মেয়েটা হাত দিতেই তার হাতে হাত রাখলো। খানিকক্ষণ বাদে মামা খেয়াল করলো যে সে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে এবং সেই জানালা দিয়ে। তারপর সে অনেকটা শূন্যে ভেসে হাওয়া দিয়ে কোথাও একটা যাচ্ছে। মামা বুঝতে পারছে যে তার যেতে যাওয়া উচিত হচ্ছে না, বা এই জিনিসটা তাকে কোথায় নিয়ে যাচ্ছে সেটা সে নিজেও বুঝতে পারছে না। তখন সে আচমকা খেয়াল করলো যে সে একটা গাছের মগডালে বসে আছে এবং সে সাইডে তাকাতে খেয়াল করলো সেই মেয়েটা তার পাশে পা ঝুলিয়ে বসে আছে। মেয়েটার পরনে একটা ফ্রক জাতীয় জামা এবং সাদা রঙের একটা জামা পরা, যেটা কিনা খুব চকচক করছে, এবং তার গায়ের যেসব অলংকার রয়েছে সেসব অলংকারও খুব ভালোভাবে চকচক করছে, যেটা কিনা অনেক দামি এবং খুবই চমৎকার। আমার মামা তখন শক্ত করে ডালটা ধরে ফেললো, কারণ এতক্ষণে সে নিশ্চয়ই ঘুমের ঘরে ছিল। ঘুম থেকে যখন পুরোপুরিভাবে জাগলো সে খেয়াল করলো যে সে আসলে কোনো একটা গাছের মগডালে বসে আছে এবং নিচে খুব ভালোভাবে দেখা যাচ্ছে খুব বড় একটা গাছ। এটা সম্ভবত তাদের গ্রামের দক্ষিণ সাইডের কোনো একটা মান্দার গাছের উপরে সে বসে আছে। সে এটা দেখে শক্ত করে ডালটা ধরে ফেললো এবং তখন বলল যে, আপনি কে এবং আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আমাকে এখানে কি চান আপনি? মেয়েটি তখন তার দিকে তাকিয়ে বলল যে, আমি তোমাকে চাই, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। এই কথা শুনতেই আমার মামা কিঞ্চিৎ ভয়ে তার বুক ধড়ফড় করতে শুরু করলো। তখন তিনি বললেন যে, আপনি কে? আপনি নিশ্চয়ই কোনো ভূত পেতনি, তাই না? আমাকে এখানে নিয়ে এসেছেন, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি। এই কথা শুনে সেই মেয়েটা কিঞ্চিৎ হাসলো।
হাসার পরে বলল যে, আমাকে দেখতে কি আপনাকে ভূতের মতো মনে হচ্ছে? মামা তখন বলল, না, আপনি যথেষ্ট সুন্দরী এবং আপনার সৌন্দর্যের তারিফ করা যায় না আসলে। আপনি এত সুন্দর যে সৌন্দর্যের তারিফ করার জায়গা নেই। সৌন্দর্যের সমস্ত অবলোকনকে আপনি ভেঙে ফেলেছেন। কিন্তু কথা হচ্ছে যে আপনি আমাকে কেন নিয়ে এসেছেন এখানে? আর গাছের ডালে আপনি কে বলুন তো? আপনি অসম্ভব রকম সুন্দরী সেটা মানতে আমি বাধ্য। কিন্তু আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আর আপনি কে? মেয়েটির হাসিটাও ছিল অসম্ভব রকম সুন্দর। তার দিকে তাকালে ভয় পাওয়া তো দূরের কথা, তার রূপে বিমোহিত হয়ে যাওয়ার কথা। তবে সে আমাকে এত রাত্রেবেলা এই মগডালে নিয়ে এসেছে, তার মানে সে নিশ্চয়ই কোনো মানুষ নয়, এটা বোঝা যাচ্ছে। সে যতই সুন্দরী হোক, তাতে ভয় পাবার একটু কারণ অবশ্য আছে। তখন মেয়েটি বলে উঠল, আমি একটা জিন। এই কথা বলতেই আমার মামা তখন সত্যি অনেক ভয় পেয়ে গেল এবং ভয় পেয়ে সেখান থেকে পড়ে যেতে গেল। তখন সেই মেয়ে জিনটা আমার মামাকে শক্ত করে ধরে ফেলল, তার বুকের সাথে প্রায় লাগিয়ে। তখন সে বলল, ভয় নেই আপনার, আপনি পড়বেন না, আপনার কোনো কিছু আমি হতে দিব না, কারণ আমি আপনাকে পছন্দ করি। তখন মামা বলল, আপনি দয়া করে কোনো আমার ক্ষতি করবেন না। আমি শুনেছি জিনেরা নাকি মানুষদেরকে তুলে নিয়ে যায় এবং তাদের সেখানে নিয়ে যায় আর কখনো ফেরত দিয়ে যায় না। আপনি কি এমনটা আমার সঙ্গে করবেন? আমি আসলে খুবই দুঃখিত। আমি কি কোনো খারাপ কিছু করেছি আপনার সঙ্গে বা আপনাকে বিরক্ত করেছি? সাধারণত জিনদের বিরক্ত না করলে তা তো আসে না। তখন সেই মেয়ে জিনটা বলে উঠল যে, আমার নাম মরিয়ম। আমি তোমাকে ভালোবাসি সাইফুল। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তুমি আমাকে দয়া করে ফিরিয়ে দিও না, আর তোমার কোনো প্রকার কষ্ট আমি কখনো হতে দিব না। বা তুমি ভয় পাচ্ছ, ভয় পাবার কোনো কারণ নেই। আমি সত্যি তোমার কোনো ক্ষতি করতে এখানে আসিনি। আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি সাইফুল। তখন আমার মামা বলল, আপনি আমার নাম জানলেন কিভাবে? মেরি তখন বলল, আমি সমস্ত কিছুই জানি। তোমার 14 গোষ্ঠীর কে কোথায় আছে সমস্ত বিষয় সম্পর্কে আমি জানি। আর একটা বিষয় সবসময় মনে রেখো, পরীরা একবার যাকে পছন্দ করে তাকে সারা জীবনের জন্য তার নিজের করে নেয়। আমিও তোমাকে আমার নিজের করে পেতে চাই, জোর জবস্তি করে না, তোমার ভালোবাসা অর্জন করে। তোমার ভালোবাসা অর্জন করতে কি করা লাগবে বলো? আমার মামা তখন ভীষণ ভয় পেয়েছিল, কারণ তখন সে কিছু বলতে পারছিল না। তখন সেই পরী মেয়েটা বলল যে, সাইফুল তুমি ভয় পেও না, সত্যি আমি তোমার কোনো ক্ষতি করব না। তোমার যদি এমনই মনে হয় যে আমি তোমাকে এই গাছের মগডালে নিয়ে এসেছি তোমার ক্ষতি করার জন্য, তাহলে চলো, তোমাকে আমি তোমার বাড়িতে দিয়ে আসি। তারপর তারপর না হয় তোমার সঙ্গে আমি নিরিবিলি বসে কথা বলবো। মূলত হচ্ছে আমরা মানুষের কাছাকাছি খুব একটা থাকি না, এই জন্য তোমাকে ঘর থেকে এখানে নিয়ে এসেছি। না হলে তো এখানে আনার কথা না, তাই না? আচ্ছা ঠিক আছে সাইফুল, চলো, তুমি নিশ্চয়ই ভয় পাচ্ছ, এখানে তোমাকে ঘরে দিয়ে আসি। বরঞ্চ ঘরে বসে আমি তোমার সঙ্গে কথা বলবো। তারপর আচমকা আমি আবার কেন যেন শূন্যে ভাসতে লাগলাম। মেয়েটি আমাকে তার শরীরের সাথে জড়িয়ে ধরে রেখেছে। সত্যি কথা এটা বলা বাহুল্য যে মেয়েটির শরীর ছিল অসম্ভব রকমের সুন্দর, নরম এবং খুব অন্য রকমের। তার গা দিয়ে আসছিল অদ্ভুত রকমের ফুলের সুঘ্রাণ এবং সে যে পরিমাণ সুন্দরী ছিল, পুরো বাংলাদেশের সমস্ত সুন্দরী মিলালেও হয়তো এত সুন্দরী হবে না। একদম ন্যাচারাল বিউটি। তারা কোনো প্রকার মেকআপ করে না, কোনো কিছু করে না। ইভেন সেই মামিকে আমি পর্যন্ত দেখেছি। তারপর আমার মামাকে ঘরে নিয়ে আসলো। ঘরে আনার পর আমার মামাকে সেখানে বসালো যে বিছানায় সে শোয়। মামা তখন সেখানে বসেছিল। তখন আমার অন্যান্য যেসব মামারা ছিল, মানে তার ভাইয়েরা ছিল, তখন সেখানে সবাই ঘুমাচ্ছিল। মামা তো তখন পর্যন্ত ভয় পেয়ে আছে। তো ঘর পর্যন্ত যখন নিয়ে আসলো তখন মামা এত জোরে চিৎকার করে উঠলো। তখন আমিও আমাদের দক্ষিণ ঘরে ঘুমিয়েছিলাম আমার মায়ের সঙ্গে, তখন আমিও সেই চিৎকার শুনে উঠে যাই। তো সকলে যখন চিৎকার চেঁচামেচি করলো তখন ওই ঘরের সকলে উঠে গেল এবং ঘরের সকলেই ওরাও ভয় পেয়েছে একটু একটু চিৎকার শুনে, কারণ এত জোরে চিৎকার মেরেছে যে সেই চিৎকারের শব্দ শুনে ভয় পাওয়ারই কথা। তখন সকালে উঠে বলল, কি হয়েছে সাইফুল, চিৎকার চেঁচামেচি করতেছিস কিসের জন্য? রাত্রিবেলা ঘুমের 12টা বাজাচ্ছিস? তো তখন মামা বলল যে এখানে কাউকে আমি দেখেছি এবং সে আমাকে এখান থেকে নিয়ে গিয়েছিল ওই আমাদের গ্রামের শেষের যে মান্দার গাছ আছে সেই মান্দার গাছের উপর আমাকে বসিয়ে রেখেছিল এবং সে একটা জিন, আমাকে এখান থেকে নিয়ে যেতে চায়। এই কথা বলার পর সকলে বলল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোরে গ্রামের শেষ মাথা সেই মান্দার গাছে নিয়ে গেল, আবার এখানে দিয়েও গেছে, এটা কি সম্ভব নাকি? ঘরের দরজা বন্ধ, সবকিছু বন্ধ, ফাইজলামি মার্কা কথাবার্তা না বলে আমাদেরকে ঘুমাইতে দে। প্রত্যেকদিন তুই কি শুরু করছিস বলতো সাইফুল? তো সকালে চলে আসলো, ইভেন আমার নানা পর্যন্ত ঘুম থেকে উঠে চলে আসছে। আমি পর্যন্ত ঘুম থেকে উঠা এরকম বলতেছে যে ওকে ও নাকি কোনো কিছু দেখছে, খারাপ জিনিস, কেউ ওকে নিয়ে যেতে চায়, ভৌতিক কোনো জিনিস, এসব জিনিস দেখছে সকলে। তো সকলে বললো কি যে ও ফাইজলামি মার্কা কথা বলতেছে, ও নিশ্চয়ই ভয় পাইছে কোনো কিছু দেখে, রাত বেড়াতে দিকে দিকে ঘোরাঘুরি করে এইসব জিনিস দেখে ভয় পাইছে। তো তখন
আমার মামার কথা কেউ বিশ্বাস করলো না। যে হোক বিশ্বাস করলো না, ভালো কথা। তখন সকলে বলল কি, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখন থেকে মাঝখানে ঘুমাবা। তো মামা তখন সকলের মাঝখানে ঘুমাতে লাগলো। তো যাই হোক, ওরকম করে 4-5 দিন তার আর কোনো সমস্যা হলো না। সে স্বাভাবিক পর্যায়ে জীবনযাপন করতে লাগলো। মানে সে একটু ভয় ভয় পেয়েছিল, তখন তার কোনো সমস্যা হলো না 4-5 দিন। তো 4-5 দিন যখন কেটে গেল, 5 দিনের মাথায় আমার মামা তখন ক্লাস 9-এ পড়তো। তো স্কুল থেকে তখন ফিরতেছিল একদম ভর দুপুরবেলা। তো স্কুল থেকে ফেরার পথে সাধারণত মাঠে ঘাটে কোনো মানুষ থাকে না। তো আমাদের গ্রামের স্কুলটা ছিল একদম গ্রামের শেষ মাথায়। তো আসার পথে একটা কাঁচা রাস্তা পড়ে, সেই রাস্তাটা ছিল একদম মাঠের মধ্যে। তো ওই মাঠের মাঝখানে একটা গাছ ছিল। ওই সময় হচ্ছে গিয়ে গাছের লিচু হতো প্রচুর পরিমাণে। এটা এক প্রকার ভিটের উপর লিচু ছিল, লিচু গাছ ছিল, এক প্রকার মানুষই ওই লিচু খেত। তো আমার মামা তখন লিচু খাবার লোভে ওই বাগান পর্যন্ত যায়। ওই বাগানে যায়, মামা তখন একাই ছিল। তো ওর সাথে আরেকটা বন্ধু ছিল, ওই বন্ধুটা হচ্ছে ওই দিন কি স্কুলে আসেনি, সাধারণত মামা ওই বন্ধুটার সঙ্গে মিশতো। তো ওই স্কুল থেকে ফেরার পথে ওই বাগানে বা ভিটের ওপর গেল, যেখানে আসলে মূলত লিচু গাছ আছে এবং লিচু ওরা খায় পেড়ে। তো লিচু গাছটা ছিল বেশ বড়। তখন আমার মামা ব্যাগটা নিচে রেখে লিচু গাছে উঠলো। লিচু গাছে ওঠার পর সে একটা একটা করে লিচু পাড়ছিল আর খাচ্ছিল। তো আচমকা আমার মামা গাছ থেকে প্রায় পড়েই যেতে চায় এরকম অবস্থা। কারণ হচ্ছে তিনি খেয়াল করলেন তিনি যে গাছে বসে আছে সেই গাছের পাশে সেই মেয়েটা বসে আছে, যে মেয়েটাকে 4-5 দিন আগে সে দেখেছে রাত্রেবেলা এবং তাকে ওই গাছ পর্যন্ত নিয়ে গিয়েছিল, মান্দার গাছ পর্যন্ত বা শিমুল গাছ যেটাকে বলে। তো সেই গাছ থেকে তাকে আসলে লিচু গাছ থেকে তাকে দেখার পর আমার মামা তখন ভীষণ ভয় পেয়ে যায়। তো ভয় পাওয়ার পরে সেই পরি মেয়েটি আমার মামার হাত ধরে বসে, বলে কি যে তুমি এত ভয় পাচ্ছ কিসের জন্য, তোমার তো কোনো ক্ষতি করবো না, আমি তোমার ভালোর জন্য সমস্ত কিছু করছি, আর তুমি কেন এত ভয় পাচ্ছ, সব কিছু দেখে বুঝলাম না তো আমি। তো তখন মামা বলল যে আপনি কি তাহলে সত্যি সত্যি আছেন? আমি সত্যি আপনাকে দেখে মনে করেছি যে আপনি সম্ভবত কোনো ভূত প্রেতনি বা আমার কোনো ক্ষতি করবেন, কিন্তু আপনি কেন আমার পিছু নিয়েছেন বলুন তো? তো তখন সেই মেয়েটি বলল, আমি কি তোমাকে বিরক্ত করছি? যদি এমনটাই হয় তাহলে আমি চলে যাব, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। দেখো সাইফুল, আমি যদি ক্ষতি করতাম তাহলে তোমাকে নিয়ে যেতে পারতাম, তাই না? তোমার কথা মতো তোমাকে বাসায় দিয়ে আসতাম না সেদিন। তো যাই হোক, মামা তখন বললো না, আপনি একটা জিন এবং আপনি আমাকে নিয়ে যাবেন। তো ওই সময়কার অন্ধবিশ্বাস ছিল, মানুষের কানাঘোষা ছিল যে জিনের একবার নিয়ে গেলে আর ফেরত দিয়ে যায় না। তো মামাও সেরকম কিছু বিশ্বাস করতো। তো যাই হোক, ওই পরি মেয়েটা তখন ওইখান থেকে চলে গেল এবং বলল, ঠিক আছে সাইফুল, তুমি থাকো, তুমি যদি আমাকে না চাও তাহলে তোমার কাছে আমি আর আসবো না। ওইটা বলতেই আমার মামার চোখের সামনে থেকে সেই মেয়েটা গায়েব হয়ে গেল। মেয়েটা ছিল অসম্ভব রকমের রূপবতী, সেটা বলা বাহুল্য, এবং মামার তখন সদ্য যৌবন বয়স, প্রেমে পড়ার বয়স। তো মেয়েটা চলে যাবার পর থেকেই মামার কেন যেন তার প্রতি শূন্যতা অনুভব হতে লাগলো। এতদিন তো মেয়েটা রাত্রেবেলা এসেছে, ওই দিন দিনের বেলা এসে মামাকে একদম অবাক করে দিয়েছে। তো যাই হোক, মামা প্রায় 3-4 দিন মেয়েটার কথা চিন্তা করতে লাগলো এবং ভাবতে লাগলো যে সেই পরি মেয়েটা কোথায়, কেন তার কাছে আসছে না, বা কোথায় গিয়েছে, বা তার নাম মরিয়ম বলেছিল। তো সব মিলিয়ে মামা এক প্রকার তাকে প্রচুর মিস করতে শুরু করলো এবং বলল যে মরিয়ম তুমি কোথায়, এরকমভাবে সে মনে মনে ভাবতে লাগলো। কারণ এরকম একটা মেয়ের প্রেমে পড়বে না, সেটা তো অস্বাভাবিক ব্যাপার। মামা প্রথমে ভেবেছিল যে জিনটা সত্যি সত্যি মামাকে তার সাথে করে নিয়ে যেতে চায়, এবং খুবই খারাপ এবং বাজে একটা জিন, যে জিনটা মূলত মামার ক্ষতি করতে চায়। কিন্তু মামা পরবর্তীতে চিন্তা করে দেখলো তার তো ক্ষতি করার মতো কিছু নেই। সে একজন গরিব ঘরের ছেলে, স্বাভাবিক। সে তার সঙ্গে কথা বলছে, তাকে রাত্রেবেলা নিয়ে যা বলছে সেটাই শুনছে এবং খুব পোলাইটলি তাকে ভালোবাসার কথা জানিয়েছে। ইভেন ওইখান থেকে সে যখন বলেছে যে তুমি যদি না চাও তাহলে আমি চলে যাচ্ছি। তো সব মিলিয়ে আসলে সাইফুলের এমন হতে লাগলো যে ও ওই পরিমেয়েটার প্রতি দুর্বল হতে লাগলো এবং তাকে খুব বেশি মিস করতে লাগলো। তো মামা তো মূলত হচ্ছে গিয়ে এইসব বিষয় নিয়ে আগে প্রেম টেম করেনি কখনো, শুধুমাত্র ক্লাস 9-এ পড়ে, তার অন্যান্য বান্ধবীরা বন্ধুরা প্রেম করে, সেসব বিষয় সে দেখে। কিন্তু ওই সময়ে আমার মামা যে এরকমভাবে এরকম একটা বিষয় সম্পর্কে সে জেনে গিয়েছে, সেটা সে যখন বুঝতে পারলো বা উপলব্ধি করতে পারলো, তো তখন সেই পরি মেয়েটাকে সে মিস করতে লাগলো। এবং 4-5 দিন পরে সে সেই লিচু গাছের কাছে গেল, যে লিচু গাছের কাছ থেকে ও মেয়েটা গিয়েছিল। তো সেখানে গিয়ে বলতে লাগলো যে মরিয়ম তুমি কোথায়, তোমাকে আসলে আমার খুব মনে পড়ছে, তোমাকে আমি খুব মিস করছি, তুমি আসো আমার কাছে। তো মামা এই কথা বলার পর মেয়েটা তো ওই দিনকে আসলো না, মানে ওই দুপুরবেলা আসলো না। তো মামা তখন ভাবলো যে আসলে মনে হয় মেয়েটা রাগ করেছে, অথবা ওই মেয়েটা মামাকে হচ্ছে গিয়ে মামার কাছে কখনো আসবে না। তো মামার তখন মন খারাপ হলো। তো মন খারাপ করে সে রাত্রে খাওয়া দাওয়া শেষে আমাদের ওইখানে একটা ভিটা ছিল, ভিটা বলতে গরমকাল ছিল যেহেতু ওই সময়, তো রাত্রেবেলা কারেন্ট থাকতো না।
কারেন্ট না থাকলে দেরি করে ঘুমাতো অনেকে। তো মামা তখন সেই ভিটার একটা মাচালি ছিল, সেই মাচালের উপর গিয়ে বসলো। সাধারণত আমাদের বাড়ির আশেপাশে এমন হয় যে কোনো একটা ফাঁকা জায়গা থাকলে সেই ফাঁকা জায়গায় মাচা পাতা থাকে, মাচালি পাতা থাকে এবং সেখানে গিয়ে বসে থাকে মানুষজন, গরমকালে বিশেষ করে। তো ওই আমাদের নানু বাড়ির ওই পাশে ওরকম একটা মাচা পাতা ছিল, যেই মাচার উপর আমার ওই মামারা গিয়ে বসে থাকতো। তো অন্যান্য মামারা তো সবাই ঘরে চলে গেছে কারেন্ট আসার পরে। তো আমার সাইফুল মামা তখন সেই মরিয়ম জিনের জন্য ওইখানে বসে রইল। তো বেশ খানিকক্ষণ বসে থাকার পরে সে বলতেছিল যে মরিয়ম তুমি কি আসবা না? তো তখন আমার মামা আচমকা খেয়াল করলো যে ওই যে গাছের সাথে সে ঢেলান দিয়ে বসেছিল ওর অপোজিট সাইডে একটা গাছের সাথে আরেকটা মেয়ে ঢেলান দিয়ে বসে আছে। এবং মামা ঘ্রাণ শুনে বুঝতে পারলো, কারণ মামা তখন চোখ বন্ধ করেছিল। ঘ্রাণ শুনে তখন বললো যে তুমি এসেছো? তো মরিয়ম তখন বলল, কেন, আমাকে এখন প্রয়োজন পড়ছে কিসের জন্য? তো তখন মামা বললো যে আসলে আমি তোমার ভালোবাসা বুঝতে পারি নাই মরিয়ম, আমি সত্যিই তোমাকে খুব বেশি মিস করতেছিলাম এই কয়েকদিন, তোমাকে সত্যি আমার খুব মনে পড়ছে। কেন মনে পড়ছে আমি জানি না, তবে তোমার প্রতি আমার অন্যরকম একটা টান চলে এসেছে, এটাকে কি ভালোবাসা বলে? মরিয়ম তখন বলল যে হ্যাঁ, এটাই সম্ভবত ভালোবাসা, এবং আমিও তোমার জন্য এরকমটাই অনুভব করি। এই কয়দিন যখন আমি এখানে ছিলাম না, তখন তোমার আশেপাশে আমি ছিলাম, তোমাকে দেখেছি, যখন আমার তোমার কথা মনে পড়তো তখন আমি তোমার কাছে চলে আসতাম। তারপর অনেকদিন পরে সেই মরিয়ম পরীটাকে আমার মামা কাছে পেয়ে তার কাছে গেল এবং কাছে গিয়ে আচমকা তার কপালে চুমু খেলো এবং চুমু খেয়ে বলল যে আমি মনে হয় সত্যি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি এবং আমি তোমাকে অবশ্যই চাই, বলো তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না? তো তখন পরি মেয়েটা আমার মামাকে তার কোলের বুকের সঙ্গে জড়িয়ে ধরলো এবং জড়িয়ে ধরে বলল যে না, এটা কখনোই সম্ভব না, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না, কারণ আমি তোমাকে আগেই বলেছি যে পরীরা একবার যাকে পছন্দ করে তাকে কখনো ছেড়ে যায় না, তাকে আজীবন ভালোবেসে যায় আমৃত্যু, যতক্ষণ না পর্যন্ত সেই মানুষটা মারা যায়। কারণ হচ্ছে মানুষরা পরীদের থেকে অনেক কম বাঁচে এবং জিনেদের থেকে অনেক কম বাঁচে, এই কারণে তারা আজীবন তাদের সঙ্গে থেকে যায়। আমিও তোমার সঙ্গে আজীবন থাকবো এবং তোমাকে আমি অনেক ভালোবাসবো। তাই বলে সেই পরি মেয়েটি আমার মামাকে জড়িয়ে ধরে তার বুকের সঙ্গে এবং মামাও তখন তাকে জড়িয়ে ধরে এবং তাদের প্রেমের শুরু হয়। তো মামা ওই রাত্রেবেলাতেও তখন ওইখান থেকে আসে না, তার খুব ভালো লাগছিল এবং যেহেতু মেয়েটা খুব সুন্দর ছিল এবং মেয়েটার পরনের জামা কাপড় সব কিছু ছিল বেশ দামি দামি, এবং মামা ছিল গরিব, অত্যাধিক রকমের গরিব, যা কিনা ছেঁড়া জামা কাপড় পরতে হতো। সব মিলিয়ে মামার ছিল এক ভাত ভিক্ষে ছিল না, আমার নানুরাই তাদেরকে হচ্ছে খাবার দিত আর কি। বেশিরভাগ সময় দেখা যেত তারা নিজেদের ঘরে খেত না, আমার নানুর জমিতে টুকটাক কাজ করে দিত আর 3 বেলা খেত, এরকমভাবে তাদের সময় কাটতো আর কি। তো সব মিলিয়ে আমার নানু ওই সময়কার জমিদার বলা চলে, ওরকম জমিদার টাইপের ছিল। তো আজকে থেকে বেশি আগের কথা না। তো ওরকমভাবে মামার ওই মেয়েটার সঙ্গে পরিচয় হয় এবং তাদের সঙ্গে ওই রাত্রেবেলা সারা রাত ওইখানেই মেয়েটার সঙ্গে গল্প করে এবং গল্প করতে করতে যে কখন ওইখানেই মামা ঘুমিয়ে পড়েছে সেটা আসলে মামা নিজেও টের পায় না, পরিমেয়েটার কোলের মধ্যেই ঘুমিয়ে পড়েছে ওই রাত্রেবেলা। তো পরের দিন সকালবেলা যখন আমার নানা ঘুম থেকে উঠে তিনি দেখেন কি যে সাইফুল ওইখানে শুয়ে আছে, সাইফুল মামা। তো তখন আমার মামা নানাটাকে ডাকে বলে, এই সাইফুল, সাইফুল তুই এখানে কেন? তো আমার মামা তখন ওঠার পরে বলে কি যে আসলে কাকা, এখানে কালকে কারেন্ট ছিল না, এখানে শুয়ে মাত্র ঘুমায় পড়ছি। তো তখন নানা বলে কিছু, যা ঘরে যা ঘুমা, আর স্কুলে যাবি না? আমি বললাম হ্যাঁ কাকা, স্কুলে যাব। তারপর সে মামা ওইখান থেকে উঠে চলে গেল। তো মামার গত রাত্রের কথা চিন্তা করে তার ভীষণ ভালো লাগতে শুরু করলো এবং ভীষণ খুশি ছিল সব কিছু মিলে, কারণ খুশি থাকারই কথা, তার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে, সে একটা পরীর সঙ্গে প্রেম করছে, বিষয়টা তো আসলেই স্বাভাবিক কোনো বিষয় না তার জন্য। তো যাই হোক, এর পরের দিনও যখন সেই পরীটা রাত্রেবেলা আসলো, সে ঘরের থেকে বাইরে বেরিয়ে এসে সে ওরকমভাবে বাগানের মধ্যে একটা জায়গা, সেখানে বসে গল্প করছে সে পরী মেয়েটার সঙ্গে। তো ওই পাশ দিয়েই আবার আমার আরেক নানা যাচ্ছিল। তো তখন সে সাইফুলকে দেখে বললো, কি রে সাইফুল, তুই বাগানের ভিতরে কি করতেছিস? তো তখন ও পরী মেয়েটাকে বললো যে তুমি সরে যাও, তোমাকে দেখে ফেললে সমস্যা আছে। তো তখন সেই নানা বললো যে বাগানের ভিতর কি করতেছিস সাইফুল? তো মামা বললো যে না কাকা, কিছু না, এমনি বসে আছি। তো তখন পরী মেয়েটা বললো যে আমাকে কেউ দেখতে পাচ্ছে না, সে তো আমার লুকানোর কোনো দরকার নেই, আর তুমি এখানে শুধু বসে কষ্ট করে কেন আমার সঙ্গে দেখা করছো? তুমি ঘরে যাও, তোমার সঙ্গে ঘরে দরকার হলে কথা বলবো, তুমি আজকে ঘরে চলে যাও। তো মামাকে এই কথা বলার পর মামা হচ্ছে গিয়ে তখন
ঘরে চলে আসলো। তো মূলত তো মামা ঘরে আসতে চায়নি, মূলত সে জোর করে পাঠিয়ে দিয়েছে এবং সে কষ্ট করে এরকম বাগানের ভিতরে বাইরে দেখা করছে। তো এই জন্য পরিমেয়েটার মূলত হচ্ছে মামার জন্য একটু কষ্ট হলো, কষ্ট হওয়ার কারণে তাকে ঘর পর্যন্ত পাঠিয়ে দিল। তো মামা ঘরে চলে আসলো। তো এরকম করে নিয়মিত হচ্ছে তাদের দেখা সাক্ষাৎ চলতো বাইরে বা পথে, যেখানে দেখা হতো, বিশেষ করে ফাঁকা জায়গায়। তো আমার মামা তো আগে একরকম ছিল, পরবর্তীতে তার মধ্যে অন্যরকম পরিবর্তন আসতে শুরু করলো। পরিবর্তনটা এমন ছিল যে তাকে ম্যাক্সিমাম টাইমে রাত্রেবেলা ঘরের বাইরে পাওয়া যেত এবং ওই মাচালের উপর ঘুমিয়ে থাকতো। সকালবেলা উঠে দেখা যেত কি যে মাচালের উপর শুয়ে আছে সে সকালবেলা। আর বেশিরভাগ সময় দেখা যেত কি যে সে বাগান থেকে বের হচ্ছে, ভিটা জাতীয় বা শুনশান নীরব যেসব জায়গা, সেসব জায়গা দিয়ে সে চলাফেরা করতো এবং এরকম করেই মূলত হচ্ছে সে চলাফেরা করতো। এবং এক পর্যায়ে তাকে মানুষজন এটা বলতে লাগলো যে কি তুই বাগানে কি করিস, তুই ফাঁকা জায়গায় কি করিস, কারোর সঙ্গে কোনো কথা বলিস না, স্কুলে যাস না, আর বাসায় ঠিক মতো ঘুমাস না। তো মামা তখন বলতো যে আরে একা একা থাকতে ভালো লাগে এখন। তো মামা তো মূলত প্রেমে পড়েছিল এবং প্রেম জিনিসটা কি সেটা তো অনেকেই যারা প্রেম করেছেন সেটা হয়তো অনেকেই জানেন। তো যাই হোক, এই কথা বলার পর মামা তখন মনে মনে ভাবলো যে এখন থেকে ঘরেই ঘুমাতে হবে। তো ওই পরি মেয়েটা তখন ঘরের ভিতরে আসতে শুরু করলো এবং ঘরে মামার সঙ্গে গল্প করতো। তো এরকম করে বেশ কয়েকদিন চললো যে সে ঘরের ভিতরে সেই পরি মেয়েটার সঙ্গে, মরিয়মের সঙ্গে গল্প করছে, তার সঙ্গে একসঙ্গে বসে আছে। সে অন্যান্য সকলের থেকে সরে গিয়ে কোনায় ঘুমাচ্ছে এবং কোনায় বসে হেলান দিয়ে কারোর সঙ্গে কথা বলছে। তো ওরকমই একদিন রাত্রের ঘটনা, সাইফুল মামা হচ্ছে হেলান দিয়ে জানলার পাশে বসে কারোর সঙ্গে বক বক করতেছে একা একা। তো তখন আমার আরেক মামা তখন উঠলেন, তিনি উঠে বললেন যে কী রে সাইফুল, রাত্রে এখানে উঠে বসে আছিস কিসের জন্য? তো মামা বললো কি যে ঘুম আসতেছে না রে, ভালো লাগতেছে না। তো সে বাইরে থেকে এসে তখন সে ঘুমায় পড়লো। তো মামা তখন তার সাথে শুইলো, কিন্তু ঘুমালো না, পরি মেয়েটার সঙ্গে পাশাপাশি শুয়ে গল্প করতে লাগলো। তো এইটা প্রথম দিনের ঘটনা, যে প্রথম দিন তাকে সবাই দেখেছে যে সে অন্য কারোর সঙ্গে কথা বলে বা কোনো কিছু একটা করছে, কিন্তু কার সঙ্গে কথা বলে এটা মূলত হচ্ছে সকলে খটকা লাগলো, যেহেতু এক রুমে 6 জন ঘুমাতো তারা। তো প্রথম দিন তারা দেখেছে যে সাইফুল এরকমভাবে রাত্রেবেলা উঠে একা একা বকবক করে। দ্বিতীয় দিন, তৃতীয় দিন, শুধুমাত্র একজন না, প্রায় সকলেই দেখলো যে সাইফুল রাত্রেবেলা উঠে কার সঙ্গে যেন একা একা বকবক করে এবং সাইফুল কি করে না করে সেটা নিয়ে সকলে শঙ্কিত হয়ে গেল। তো আমার মামারা তখন সাইফুলকে ধরলো যে কি ব্যাপার, তো এরকমভাবে তুই রাত্রেবেলা জেগে কার সঙ্গে কথা বলিস বা কিসের জন্য? তো যেহেতু পরিমেয়টাকে দেখা যায় না, তো সেহেতু ও নিশ্চিত যে কেউ দেখতে পারবে না, তো সেহেতু কাউকে বলেও লাভ নাই, আমি কার সঙ্গে কথা বলি। তা বললাম কি যে এমনি চুপচাপ বসে আছি, ঘুম আসতেছে না, তো তাই নিজের সঙ্গে নিজে কথা বলতেছি। তো মানুষের তো সন্দেহ একটু হয়ই যে কার সঙ্গে কথা বলতেছে, আগে থেকে পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জেস হয়ে গেছে, কারোর সঙ্গে ঠিকঠাক মতো মেশে না, ম্যাক্সিমাম টাইমে স্কুলে যায় না, এদিক ওদিকে ঘোরাঘুরি করে, বেশিরভাগ সময় বাগান জাতীয় কোনো জায়গায় পাওয়া যায়, যেসব জায়গা শুনশান, একা একা বসে কারোর সঙ্গে কথা বলে এবং রাত্রেবেলা বিশেষ করে ঘরের ভিতরে থাকলে একা একা বকবক করতে থাকে। একদিন আমি মামা হচ্ছে পুকুর ঘাটে বসে আছে, তো আমি দেখলাম যে মামা হচ্ছে কি কারোর সঙ্গে কথা বলতেছে। তো আমি তো আর জানি না যে সে কার সঙ্গে কথা বলতেছে, আমি গিয়ে তখন দেখলাম যে মামা তুমি কার সঙ্গে একা একা বসে বসে কথা বলতেছো। তো ওই দিনকে মামা বললো কি যে না কারোর সাথে না, তাই বলে সে হেঁটে পুকুরের উল্টো দিকে চলে গেল আর কি। তো আমি তো সকলে তাকে পাগল মামা বলতে শুরু করলো, যে মামা পাগল হয়ে গেছে, মামা একা একা কথা বলে, সে আসলে কারোর সঙ্গে কথা বলে এবং একা একাই কথা বলে, আসলে তো কাউকে দেখা যায় না, তাকে পাগল ভাবাটা স্বাভাবিক বিষয়। তো মামা যখন বুঝতে পারলো যে তাকে সবাই পাগল ভাবতেছে, সে আসলে কারোর সঙ্গে তো কথা বলতেছে, সে তো জানে যে সে একটা পরীর সঙ্গে কথা বলে এবং গল্প করে এখানে, কিন্তু পরীকে তো কেউ দেখতে পায় না। তো পরীকে তখন সে বলল যে আসলে এরকম করে সকলে আসলে সন্দেহ করতেছে যে আমি কি করি না করি, সব থেকে ভালো হয় রাত্রেবেলা কোনো একটা জায়গায় বাইরে গিয়ে কথা বললে, যেখানে কেউ আমাকে দেখতে পাবে না, তোমার তো খোঁজ শক্তি আছে। তো তখন সে পরিমেয়টা বললো যে তাহলে চলো আমার সঙ্গে, চলো আমাদের দেশে চলো, সেখানে গিয়ে দরকার হলে আমরা গল্প করব, কথা বলবো। আর তোমার কথা আমি মাকে বলেছি, আব্বাকে বলেছি, তেনারা তোমাকে দেখতে চেয়েছেন, তো সব মিলিয়ে সেখানে গিয়ে গল্প করি আমরা। তো যাই হোক, ওই দিন প্রথমবারের মতো সেই পরিটার সঙ্গে আমার মামা হচ্ছে কি তাদের সেই দেশে যায় এবং যাওয়ার সময় পরিমেয়টা তার চোখে একটা পট্টি বেঁধে দিয়েছিল, বলেছিল কি যে আমাদের ওইখানে যাওয়ার সময় তুমি ভয় পাবে, এই জন্য তোমাকে আমি এরকমভাবে নিয়ে যাচ্ছি, কিছু মনে করো না, পরবর্তীতে অভ্যাস হয়ে গেলে এমনি এমনি নিয়ে যাব। তো তখন সেই দিন প্রথমবারের মতো মামাকে সেখানে নিয়ে যায়। তো জায়গাটা ছিল হচ্ছে একটা সামুদ্রিক পাড় জাতীয় অঞ্চল, সেখানে বিশাল বড় একটা পাহাড়, মানে পাথর, সেই পাথরের গা কেটে এক রুম তৈরি করা আর কি, পাথরের গা কেটে বিশাল আকৃতির গুহা জাতীয় জায়গা,
রুম কেটে গুহা তৈরি করে এবং সেই গুহার ভেতরে বেশ কিছু চেম্বার আছে, কক্ষ আছে। সেই কক্ষের ভিতরে ওরা থাকে এবং ভিতরে খুব পরিপাটি এবং সজ্জিত করা। তো সেখানে আমি যখন আমার মামা যখন পৌঁছালো, তো পৌঁছানোর পর পরি মেয়েটা তো তার সঙ্গে আছে। তো তখন সে তার মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিল এবং বলল যে এটা হচ্ছে সাইফুল, ওর কথাই তোমাদেরকে বলেছিলাম এবং খুব খুব ভালো ছেলে। তো তখন আমার মামার বয়স তখন বেশ খানিকটা পার হয়ে গিয়েছে। এই ঘটনার যতখানি আপনাদেরকে বললাম সেই পরিচয় হওয়ার পর থেকে আমার মামা তখন ভালোই বড়, 15-16 বছর বয়স থেকে প্রায় বড় হয়ে প্রায় 19-20 বছর বয়স হয়ে গিয়েছে। মাঝখানে প্রায় 5-6 বছর কেটে গিয়েছে। তো এই 5-6 বছরে মামার মানসিক গ্রোথ, শারীরিক গ্রোথ অনেকটা পরিবর্তন হয়েছে। তো সকলে মনে করতো যে মামা আসলে পাগল হয়ে গেছে। মামা কার সঙ্গে কথা বলে উল্টাপাল্টা, ম্যাক্সিমাম টাইম রাত্রেবেলা ঘরে থাকে না, রাত্রেবেলা কই যায়, দরজা খোলা থাকে না, মানে দরজা আটকানো অবস্থায় সে গায়েব হয়ে যায়। তো যাই হোক, ওদিনকে যখন ওইখানে গেল, যাওয়ার পরে সেই পরি মেয়েটার সঙ্গে কথা হলো, তার পরিবারের সঙ্গে কথা হলো, পরিবারের সকলে তার ব্যাপারে জানলো, শুনলো। তো মামা ওই রাত থেকে হচ্ছে গিয়ে ওইখানে নিয়মিত যাওয়া শুরু করলো এবং এক প্রকার সেখানে তার সঙ্গে বিভিন্ন জায়গায় গিয়ে গল্প করতো। তারা যেহেতু সমুদ্রের পাড়ে থাকতো, সমুদ্রের পাড়ে গিয়ে গল্প করতো। তো আচমকা একদিন মামা সেই পরীটাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা, তুমি আমাকে কোথায় দেখেছিলে এবং আমাকে কেন পছন্দ করেছো, আর আমাকে এত কেন ভালোবাসো বলো তো? তো সেই পরীটা উত্তর দিল যে সেদিন আমি ওইখানকার ওই ঝোপঝাড়ে বসেছিলাম, আমরা বসেছিলাম এবং বসে থাকার এক পর্যায়ে খেয়াল করলাম যে তুমি ওই রাস্তা ধরে হেঁটে যাচ্ছ। তোমার মনে আছে সেই বাঁশবাগানের কথা? তো তখন মামা বললো হ্যাঁ, ওইদিনকে আমি আসতেছিলাম। তো ওইদিনকে আচমকা একটা নুপুরের শব্দ আসলো। তো তখন মূলত হচ্ছে কি আমি ওদিক দিয়ে হেঁটে হেঁটে তোমাকে দেখছিলাম। তো আমার পায়ে একটা নুপুর ছিল, সেই নুপুরের শব্দই মূলত বাজছিল, আর আমার যে গায়ের যে সুঘ্রাণ, সেই সুঘ্রাণটা মনে হয় বাতাসে লেগে তোমার নাকে গিয়ে লেগেছে। তো তখন তুমি আমার পেছন পেছন আসতে শুরু করো। তো প্রথম আমি তোমাকে দেখে একটু ভয় পেয়ে যাই যে তুমি আমার দিকে কেন আসছো। আমি তোমাকে দেখি। তো তখন যখন তুমি আমার কাছাকাছি আসো, আমি ওই বাসঝাড় পর্যন্ত গিয়ে থেমে যাই এবং তোমার দিকে তাকিয়ে আমি আসলে অবাক হয়ে যাই। তুমি ছিলে খুব সুন্দর দেখতে এবং তোমার প্রথম দেখায় আমি তোমার প্রেমে পড়ে যাই এবং তোমাকে আমার ভালো লাগতে শুরু করে। তো সব মিলিয়ে তোমার প্রতি একটা অন্যরকম টান চলে আসে আমার ওই রাতেই। তো তারপর আমি তোমাকে কয়েকদিন দেখি। তো তোমাকে দেখার ঘোর যেন আমার কাটছিল না এবং মনে মনে ভাবছিলাম যে তোমার কাছাকাছি কিভাবে যাব এবং যাবার পর তোমাকে আসলে কিভাবে আমি আমার মনের কথা বলবো। তো ওই দিন রাত্রেবেলা মূলত হচ্ছে তোমাকে আমি ওইখান থেকে সেই গাছ পর্যন্ত নিয়ে আসি, যে গাছে প্রথম দিন তোমাকে বসিয়ে তোমার সঙ্গে কথা বলেছিলাম। তো আমার উদ্দেশ্য কখনোই তোমার ক্ষতি করার ছিল না। যদি ক্ষতি করার হতো তাহলে হয়তো এত বছরে করতাম, কিন্তু তোমাকে মূলত আমি ক্ষতি করতে কখনোই চাইনি। তবে তোমাকে যে আমি খুব ভালোবাসি তাতে কোনো সন্দেহ আছে তোমার? তো সাইফুল মামা তখন বললো যে না, কোনো সন্দেহ নেই, তুমি যে আমাকে খুব ভালোবাসো সেটা আমি খুব ভালোভাবে জানি এবং আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার সঙ্গে থাকতে, তোমার সঙ্গে ঘুরতে, সব কিছু করতে আমার খুব ভালো লাগে। তো তখন সেই পরি মেয়েটা মরিয়ম বলল কি যে তোমাকে না তোমার এলাকার সবাই পাগল মনে করছে এবং পাগল ভাবছে, কারণ হচ্ছে তুমি অদৃশ্য, আমার সঙ্গে কথা বলো, আর সব মিলিয়ে এরকম চলতে থাকলে এলাকাবাসী তোমাকে নিশ্চিত পাগল ঘোষিত করবে। তো তখন আমার মামা বললো কি যে তাহলে কি করা যায়? ততদিনে প্রায় প্রেমের বয়স 4-5-6 বছর হয়ে গিয়েছে এবং মামার প্রায় বিয়ে করার বয়সও হয়ে গিয়েছে এবং সব কিছু মিলিয়ে মামার আর্থিক পরিবেশ সমস্ত কিছু পরিবর্তন হয়েছে, কারণ মেয়েটা তখন মামাকে হেল্প করতো সব বিষয়ে। বিশেষ করে মামার যেসব কাপড় চোপড়, পোশাক পরিধান, আচার আচরণ সমস্ত কিছু পরিবর্তন দেখলে তো বোঝা যায় একটা মানুষকে যে তার আগের মতো চলাফেরা করছে না, সে অন্যভাবে চলাফেরা করছে, সে টাকা পয়সা কোত্থেকে পাচ্ছে, তারপর তার পোশাক আশাক সমস্ত কিছু মিলিয়ে তো পরিবর্তিত হয়েছে। তাকে কেউ জিজ্ঞেস করলো যে তুই এই পোশাকটা কোত্থেকে পেয়েছিস বা কোথা থেকে এনেছিস, তো তখন সে আসলে কিছু বলে না, কারণ বলার মতো তো কিছু নেই। কি বলবে যে জিন আমাকে দিয়েছে বা একটা পরি গার্লফ্রেন্ড আছে আমাকে, সে দিয়েছে। তো এইসব বিষয়ে কাউকে কিছু সে বলতো না। তো এক পর্যায়ে আমার নানা হচ্ছে কি তাকে এক পর্যায়ে বিষয়টা ধরে। কীভাবে ধরে? আমার নানার হচ্ছে কি একটা বন্ধু ছিল, তিনি একজন আলেম ছিলেন। তো তিনি আমাদের বাড়িতে আসে। তো ওই দিন সন্ধ্যার দিকে আমার নানার সেই বন্ধু হচ্ছে কি আমাদের বাড়িতে আসার পরে আমার নানা তখন বুঝতে পারে যে আমার যে মামা আছে সেই মামার ঘাড়ে কোনো জিন আছে এবং সেই জিনটার গন্ধ সে টের পেয়েছে। তো তখন আমার নানা সেই মামাকে ডাকে এবং বলে কি যে তোর তো সমস্যা আছে, দেখে মনে হচ্ছে যে তোর ঘাড়ে কোনো জিন আছে। তো এই কথা শোনার পর আমার পরিবারের যারা ছিল সকলে ভয় পেয়ে যায়, বিশেষ করে আমি তখন ভীষণ ভয় পেয়েছিলাম। তো আমার নানাকে তখন সেই নানার বন্ধু বলে যে ওকে, তো ও বললো কি যে আমার ভাইয়ের ছেলে। তো তখন আমার নানা আসলে বলে যে ওর ঘাড়ে আসলে জিন আছে এবং ও সেই জিনটার সাথে ও থাকে এবং অনেক বছর ধরে আছে। তো তখন আসলে সকলের সামনে জিনিসটা খোলাসা হয় যে আমার মামার সঙ্গে একটা জিন আছে এবং সেই জিনটা একটা মেয়ে জিন, যে কিনা ওর সঙ্গে অনেক বছর ধরে আছে।
তো এই ঘটনার পর থেকে আমার মামার কাছাকাছি আসলে কেউ আসতো না, মামাকে ভীষণ ভয় পেত সকলে। তো সেই মামাকে ভয় পাওয়ার কারণে মামা তখন বলল যে এক কাজ করি, আমি সেই জিনটাকে বিয়ে করে ফেলি, আমরা খুব একে অন্যকে পছন্দ করি এবং ওর পরিবারও চাই যে ওর সঙ্গে আমার বিয়ে হোক। এটা আমার নানাকে বলে। তো নানা যখন বলে কি যে এটা করা ঠিক হবে না, কারণ আশরাফুল মাখলুকাত এবং জিন জাতির মধ্যে বিয়ের কোনো বিধান নেই, আর তুই বিয়ে করলে সেই জিনিসটা খুব ভালো দেখাবে না। তো যদি তুই বিয়ে করিস তাহলে আমরা তোকে কিন্তু এখান থেকে বিতাড়িত করব, বা এখানে তোকে আমরা থাকতে দিব না। তো মামা তো নাছোড়বান্দা, সে কারোর কথা শুনবে না। তো ওই দিন রাত্রেবেলা সেই পরীটার সঙ্গে তার এলাকায় যায়, এবং যাওয়ার পরে সে মূলত হচ্ছে কি সেই তাদের সেই জিনেদের উপস্থিতিতে তাদের নিয়মে তাদের মতো করে সেই পরী মেয়েটাকে মরিয়মকে বিয়ে করে। তো বিয়ে করার পরে মামা হচ্ছে গিয়ে সেই মরিয়মকে নিয়ে আমার নানার কাছে এসে দোয়া নিতে আসে, যেহেতু নানা তাকে ছোটোবেলা থেকে লালন পালন করেছে। তো দোয়া যখন নিতে আসে তখন নানা বলে কি যে কিরে তুই এরকম সাজ পোশাকে কিসের জন্য, এরকম দামি জামা কই পাইছিস? তো মামা তখন বললো যে এটা আমাকে ওরা দিছে আর কি। তো আমি নানা বললো কিছু বলবি? তো সাইফুল মামা তখন বললো যে হ্যাঁ, তোমার কাছ থেকে আশীর্বাদ নিতে আসছি এবং আমরা আসলে বিয়ে করছি। তো তখন আমার নানা খুব রেগেছে এবং বলে কি যে বিয়ে করছিস মানে? কাকে বিয়ে করছিস? কাউকে তো দেখতে পাচ্ছি না। তো তখন আচমকা আমার চোখের সামনে, নানার চোখের সামনে সেই মেয়েটা দৃশ্যমান হয় এবং তারা সকলে দেখতে পায়। আমার নানি সেখানে ছিল, আমার আম্মা ছিল, সকলে ছিল সেখানে এবং আরও মামারা ছিল। তো দেখতে পাই যে আচমকা চোখের সামনে একটা মেয়ে ভেসে এসেছে এবং ভেসে উঠলো ধোঁয়া থেকে, আচমকা তৈরি হয়ে গেল একটা মেয়ে, এবং মেয়ের পরনে একটা সাদা লাল রঙের শাড়ি এবং খুব চমৎকার দেখতে মেয়েটাকে। তো আমার নানিরা তখন বললো মাশাআল্লাহ, খুব সুন্দর। জিনেরা যে সুন্দর হয় সেটা আগে শুনেছিলাম, কিন্তু এই প্রথম দেখলাম। তো যাক, আমার নানা বিষয়টাকে ওই সময় মেনে নেয়নি, কারণ হচ্ছে গিয়ে কোনো জিন এবং মানুষের বিয়ে তো কোনো সময় সম্ভব না, এটা আসলে শরিয়াতেও নেই। তো নানা তখন ভীষণ রেগেছে এবং ওদেরকে বলেছে তোমরা এখান থেকে চলে যাও, তোমরা যা করেছো ভালো করেছো, ওদের জগতে তুমি চলে যাও, তুমি এখানে থাকতে পারবে না। ইভেন আমি আমার ভাইকে বলে দিচ্ছি তোমাকে জন্য ঘরে না উঠতে দেয়। তো যাই হোক, মামা তখন দোয়া নিয়ে এবং অন্যান্য সকলের কাছ থেকে দোয়া নিয়ে ওখান থেকে চলে যায়, এবং যাওয়ার সময় আমাদের বাড়িতে একটা শোরগোল পড়ে যায় যে সাইফুল একটা পরীকে বিয়ে করেছে এবং সে একটা জিনকে বিয়ে করেছে। তো সকলে তখন দেখতে আসে, কিন্তু তখন সাইফুল মামা তার বউকে নিয়ে চলে গিয়েছে। তো ওই দিনকে আমিও দেখেছিলাম যে সাইফুল মামা বিয়ে করে নিয়ে এসেছে। তো তারপর মামা তো চলে যায়, চলে যাওয়ার পরে প্রায় মাসখানেক সেখানে গিয়েছিল ওদের দেশে ওইখানে। তো মামাকে কেউ দেখতে পায়নি। তো এলাকায় কানাঘুষা চলতে থাকে যে মামার একটা সন্তান হবে বা এরকম কিছু চলতে থাকে, যে পরীর সঙ্গে বিয়ে হয়েছে। তো মামা তখন প্রায় 2 মাস পরে ফেরত আসে, এবং ফেরত আসার পরে যেহেতু মামার এখানে জায়গা জমি ছিল, এখানে তার থাকতে হবে, তো মামা তখন এখানে চলে আসে তার পরী স্ত্রীকে নিয়ে। তো সকলে মামাকে ভয় পেত যে মামার ঘাড়ে জিন আছে, মামার সাথে জিন আছে এবং আমার বউ একটা জিন। তো মামা মাঝে মধ্যে এখানে আসতো এবং এসে এখানে আমাদের সঙ্গে থাকতো, গল্প করতো। সেই পরী মেয়েটা, বিশেষ করে আমার নানা যখন থাকতো না তখন আর কি, মূলত মামা এখানে আসতো, এসে ওই পরী মেয়েটার সঙ্গে বা পরী মামির সঙ্গে আমি নিজে বসে গল্প করেছি। ইভেন ওই টাইমে পরী মামিকে দেখে আমার ভয় লাগতো না, বরঞ্চ খুব ভালো লাগতো যে কি সে খুব সুন্দরী। ইভেন আমার আশেপাশে যত নানীরা আছে সকলেই সে তাকে বরণ করতো, খুব আদর করতো, এবং সে যে একটা পরী, অন্য জগতের কেউ এসেছে, এটা দেখে কেউ আসলে তেমন ভয় পেত না। এবং সাইফুল মামার পরিবর্তন তখন খুব বেশি হয়ে গিয়েছিল, তাকে সবাই ভয় পেত এলাকায় যখন আসতো। তো যাই হোক, ওরকম করে বিয়ের শাদীর পরে তারপরে প্রায় আমাদের এখানে বেশ কিছুদিন থাকে, সে মাঝে মধ্যে আসে, তারপর আবার চলে যায় তার সঙ্গে, এবং সেখানে গিয়ে প্রায় 3 বছর পরে আসে। এবং আসার পরে আমাদের এখানে যখন আসে, তো আমার আম্মা যখন শুনতে পাই যে সাইফুল আসছে এবং সাইফুলের নাকি একটা মেয়ে সন্তান হয়েছে, এবং এত সুন্দর সেই মেয়েটা যে আসলে সেটা দেখে সত্যি বলে বোঝানো সম্ভব নয় যে এত সুন্দরী একটা মেয়ে। তো আমার আম্মা তখন আমাকে নিয়ে সেই বাড়িতে গিয়েছিল, এবং আমরা সেই সাইফুল মামা সেই সন্তানকে দেখতে গিয়েছিলাম, সেটা একটা মেয়ে সন্তান এবং এত সুন্দরী, ঠিক মামির মতো সুন্দর হয়েছে। তো ওইটা দেখে আমার মূলত তখন বিশ্বাস যে আমারও যদি একটা পরী গার্লফ্রেন্ড থাকতো, আমি যদি কোনো পরীকে বিয়ে করতাম। ইভেন আমি মামিকে বিয়ে করে বলেছি যে মামি তোমার কোনো বন্টন আছে কিনা। তো তখন বললো কি যে আসলে এরকমটা হয় না যে তুমি কোনো পরীর সঙ্গে গল্প করবা এবং সে পটে যাবে, তার তোমার নিজেকে পছন্দ হতে হবে, তা না হলে কোনো পরীকে তুমি চাইলে পটাতে পারবা না, বা তার প্রতি ভালোবাসাটা তুমি আনতে পারবা না। তো এটা হচ্ছে পরীদের নিয়ম। তুমি তখন ছোটো বড় হও, তারপর বুঝতে পারবা। তো যাই হোক, সাইফুল মামা এখন পর্যন্ত সেইখানেই থাকে পরীদের সঙ্গে, মাঝে মধ্যে আসলে আমি একদমই মিস করি না। আমি নানু বাড়িতে চলে যাই মামার সঙ্গে দেখা করতে, মামির সঙ্গে দেখা করতে। আমার শখ আছে যে কোনো পরীকে হয়তো আমি চাইবো, বা কোনো পরীকে বিয়ে করতে চাইবো, প্রেম করতে চাইবো।
এটা আমি আমি মামিকে বলে রেখেছি, মামি আমাকে তোমাদের এখানে নিয়ে যাও। তো মামাকেও বলেছি যে মামা তোমাদের এখানে নিয়ে যাও। তো মামা তো খুব একটা আসে না এখানে, মাঝে মধ্যে যখন আসে তখন আমি গিয়ে কথা বলি, দেখা করি। তো বিগত 1-1.5 বছর মামা আর আসেনি, তো আসলে আমি যাব। তো এই ছিল হচ্ছে আমার ঘটনা, আমাদের ঘটনা। এলাকার অনেকেই বিষয়টা জানে, তবে আহ, আমাদের বিষয়টা আমি এখানে গোপন রাখছি, আমার পরিচয়টা। যারা এই চট্টগ্রামের সাতকানিয়ার লোকজন আছে অনেকেই বিষয়টা জানেন, ঘটনাটা। তো আমি আসলে বলতে চাচ্ছি না, এতে করে আমার নিজের কিছু সমস্যা আছে এবং পারিবারিক কিছু সমস্যা আছে, যার কারণে আমি বিষয়টাকে গোপন রাখছি, পরিচয় আর কি। তো আশা করি ঘটনাটি আপনার কাছে ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কেমন লেগেছে ঘটনাটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কারো জীবনের ঘটনা নিয়ে। এতক্ষণ কণ্ঠে আমি আরজি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম, এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স। আপনাদের জীবনের কারো যদি এরকম ঘটনা থাকে আমাদেরকে লিখে জানাতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।